আসসালামু আলাইকুম। আমাদের লাইভ শুরু হয়ে গেছে। এক্সেস মেম্বারশিপের যে ডেমো ক্লাস, যে ডেমো সিরিজ ক্লাস আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল। আমাদের সাথে লাইভে অলরেডি লোকজন জয়েন করছে। তো আপনারা যারা জয়েন করছেন তারা হচ্ছে আপনার পরিচিত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছে, যাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, তাদেরকে মেনশন করে জানিয়ে দিন যে আমাদের লাইভ শুরু হয়ে গেছে, এবং একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কথা বা ভয়েস শোনা যাচ্ছে কিনা। আমি সাইফুল ইসলাম কাইমকে দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। লাইভের পার্টিসিপেন্টস আস্তে আস্তে বাড়ছে। গোলাম রাব্বানি ওয়ালাইকুম আসসালাম। শাফিন সাইলি খান ওয়ালাইকুম আসসালাম। তো আজকে হচ্ছে আজকে 31st ডিসেম্বর 2020, মানে হচ্ছে আজকে 2020 সালের শেষ মুহূর্ত। হাসিবুর রহমান ভাই ওয়ালাইকুম আসসালাম। তো আজকে 2020 সালের শেষ মুহূর্ত। এই শেষ মুহূর্তে আমি হাজির হয়েছি এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। এন্ড আমরা হচ্ছে আজকে একটু পড়াশোনা তো করব না, বছরের শেষ দিন পড়াশোনা করলে কেমন লাগে, তাই না? সারা বছরই তো আমরা পড়ালেখা করি। আজকে আমরা ওই যে গতানুগতিক একটু গল্প গুজব করবো। শীতকালীন গল্প গুজব, শীতকালীন গল্প গুজবই করবো আমরা আজকে। সাদিয়া আফরিন রিয়া ওয়ালাইকুম আসসালাম। সাব্বির ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা যেটা করবেন, যারা এখন কানেক্টেড হয়েছেন তারা অন্যান্যদেরকে মেনশন দিয়ে জানিয়ে দিবেন, এবং আপনাদের পরিচিত যত চ্যাট বক্স আছে সেই ক্লাসের লিংকটা সার্ভ করে দিন ইনশাআল্লাহ। আমি একটু আগে লাইভে চলে এসেছি, কারণ আপনাদের সাথে দেখা করা, কথা বলা, এই সুযোগটা আমি মিস করতে চাচ্ছিলাম না। মানে খুব আমি চিন্তা করছিলাম যে কখন যাবো কখন যাবো। তো চলেই আমি 10 মিনিট আগে আপনাদের সাথে কথা বলি। হ্যাঁ, আপনারা হচ্ছে মেনশন করছেন লাইভে, আমাদের সাথে আর অনেকজনই কানেক্টেড হচ্ছে। এখন বছরের শেষ দিন আসলে প্রতিটা অঞ্চলেই বছরের শেষ দিন আসলে প্রতিটা অঞ্চলেই দেখা যাচ্ছে যে নিউ ইয়ার যে পার্টি, সেই পার্টির গান বাজনা এরকম বাজতেছে। তো এর মধ্যেও যে যারা আপনারা আমাদের সাথে কানেক্টেড হচ্ছেন এক্সিস মেডিকেল স্কুলের ফ্রি ডেমো ক্লাস লাইভ করার জন্য, তাদেরকে প্রথমে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে এখানে যেমন আপনারা আমাদের সাথে ক্লাসটি করবেন ফেসবুক লাইভে যুক্ত হয়ে, আমাদের মেম্বারশিপের যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোতে কিন্তু আপনারা শুধুমাত্র ফেসবুক লাইভে যুক্ত হতে পারবেন না। আপনাদেরকে জুম লিংকও দেওয়া হবে, এবং যিনি মেন্টর, যিনি ক্লাস নিবেন, তার সাথে আপনি সরাসরি জুমে যুক্ত হয়ে কোশ্চেন করতে পারবেন, যেখানে ফ্রি ইন্টারাকশন হবে। এখানে আপনারা তো কমেন্টের মাধ্যমে আমাকে কোশ্চেন করতে পারবেন, বাট ওখানে আমাদের মেম্বারশিপে যে রেগুলার ক্লাসগুলো হয়, রেগুলার ক্লাসে আপনি চাইলে সরাসরি আমাকে কোশ্চেন করতে পারবেন। এবং আমাদের মেম্বারশিপের আরো কিছু ফিচারের মধ্যে ইন্টারেক্টিভ ক্লাস, এক্সাম, এগুলো তো আছেই। ফার্স্ট ইয়ারের জন্য আমরা এবার যেটা প্ল্যান করেছি, রেডিওলজি, সারফেস মার্কিং, অসপি প্র্যাকটিস, এই জিনিসগুলো আমরা তাদেরকে ব্রেইন বুস্টার হিসেবে দিতে চাচ্ছি। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেও সেম, তবে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্লিনিক্যাল ক্লাস রাখতে যাচ্ছি, কারণ সেকেন্ড ইয়ারের পরে আসে হচ্ছে থার্ড ইয়ার, এবং থার্ড ইয়ারে ওয়ার্ড জিনিসটা নতুন এবং খুবই মানে প্রয়োজন। কারণ থার্ড ইয়ারে ওয়ার্ড মানে হচ্ছে আপনার ক্লিনিক্যাল জীবনের হাতে খড়ি, তাই না? ডক্টর হলে তো ক্লিনিক্যাল দিক আপনাকে সামলাতেই হবে। এন্ড থার্ড ইয়ারের ক্ষেত্রেও আমরা সেম ক্লিনিক্যাল ক্লাস রাখবো। ফোর্থ ইয়ারের ক্ষেত্রে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে, এখন তো ফাইনাল ইসিজি, এক্সরে এগুলোকে ইনক্লুড করে দিয়েছে। সো আমরা চিন্তা করলাম যে ফোর্থ ইয়ার থেকেই কেন এই প্র্যাকটিস গুলো নয়। সো আমাদের মেম্বারশিপের নতুন ফিচার হিসেবে আমরা যে ক্লিনিক্যাল ক্লাসগুলো আছে, লাইক এক্সরে, ইসিজি, এই ক্লাসগুলো থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার এবং ফাইনাল ইয়ারে দেওয়ার চিন্তা ভাবনা করেছি। এছাড়াও মেডিকেলে পড়তে এসে কেউ ডিপ্রেশনে পড়ে না, আইটেমের চাপে কারো মাথা হ্যাং করে না, এমন লোকজন খুঁজে পাওয়া ভার। তো তাদের জন্য আমাদের তো স্কিল ডেভেলপমেন্ট সেশন আছেই। যেমন গতদিন আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট সেশনটা হলো, সেটা ছিল বিএলএস এর উপরে, অর্থাৎ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং হলো। আর সেখানে বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং একজন নন মেডিকেল পার্সনও করতে পারে। ফর এক্সাম্পল, আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন এবং হঠাৎ করে আপনার সামনে একজন কেউ অজ্ঞান হয়ে পড়ে গেল। তো সেই মুহূর্তে আপনার কি করা উচিত? আপনার হাতে তো কোনো টুলস নাই, আছে আপনার দুই হাত শুধু। তো দুই হাত দিয়ে এবং আপনার নলেজ দিয়ে কিভাবে একটা মানুষকে আপনি সেভ করবেন, দ্যাট উই কল বেসিক লাইফ সাপোর্ট। এবং এরকম আরো অসংখ্য ট্রেনিং এবং আরো অসংখ্য স্কিল ডেভেলপমেন্ট সেশন আমরা দিয়ে থাকি। এছাড়াও মেম্বারশিপের আন্ডারে আপনারা পাবেন হচ্ছে আমাদের যে ডিসকাউন্ট পাবেন, কোলাবোরেটিভ যে অর্গানাইজেশন গুলো আছে, যে এখানে আছে কোলাবোরেটিভ অর্গানাইজেশন আমাদের যেগুলো আছে সেগুলো থেকে ডিসকাউন্ট পাবেন, এবং এগুলো সহ আরো অনেক ফিচার পাবেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি পার্টিসিপেন্টস বাড়ছে।
আমি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব। আপনারা আপনাদের পরিচিত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছে তাদেরকে মেনশন করতে থাকেন। আমি জান্নাতুল মুনিরা আপুকে দেখতে পাচ্ছি, শশী আপুকে দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম। আসিফুল হককে দেখতে পাচ্ছি, তামিমা তারিনকে দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম সবাইকে। মুসা ভাই তো প্রথম থেকেই ছিল। তাহসিন, এটা পিঙ্ক টি শার্ট না, আমি আসলে চিন্তা করলাম যে বছরের শেষ দিন একটু পাঞ্জাবি পরি, তো এটা হচ্ছে পাঞ্জাবি, এটা পিঙ্ক টি শার্ট না। ঠিক আছে। এখন আপনারা যারা অলরেডি আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, একটু যদি আপনাদের মেডিকেল কলেজের নামটা বলেন, তাহলে আমি বুঝতে পারবো যে কোন কোন মেডিকেল কলেজ থেকে আমাদের সাথে কানেক্টেড হয়েছেন। সাফায়েত, ধন্যবাদ বন্ধু। আপনারা চাইলে আপনাদের মেডিকেল কলেজ কমেন্ট করে ফেলতে পারেন, আমি একটু দেখতাম যে কোন কোন মেডিকেল কলেজ থেকে আমাদের সাথে আপনারা যুক্ত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যে শীতকালীন গল্প, আমি নাম দিয়েছি আজকের ক্লাসের আসলে শীতকালীন গল্প, শীতকালীন গল্প। তো কিছুক্ষণের মধ্যে শীতকালীন গল্পটা স্টার্ট করতে যাচ্ছি, কারণ হ্যাঁ, বছরের শেষ দিন বলেই তারপরে শীত শীত একটা অবস্থা সব জায়গাতে, ইভেন এখানেও তো বেশ অনেক শীত। তো শীতকালীন গল্প স্টার্ট করব, এই তো। ওকে, আপনারা মেনশন করতে থাকুন, যেহেতু প্রায় 9:30 বেজে গেছে, চলেন আমরা আমাদের গল্পটা স্টার্ট করে ফেলি, ঠিক আছে? তো প্রথমেই গল্পের একটা ট্র্যাজেডি আমি আপনাদের প্রথমেই ট্র্যাজেডিতে আমি যেতে চাই। ট্র্যাজেডিটা হচ্ছে মনে করেন আপনি এবং আপনার প্রেমিকা, ঠিক আছে? আমি ছবির মাধ্যমে আপনাদেরকে একটু বুঝিয়ে দেই। সেটা হচ্ছে, দেখেন, এটা হচ্ছে এটা হচ্ছে কে, এটা দেখি আগে। ছবি আঁকাই, ছবি আঁকানোর পর যদি আমরা বুঝি এটা কে, ঠিক আছে? এটার যেহেতু চুল লম্বা, তার মানে এটা কোনো মেয়ে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, থাক, সমস্যা নাই। এবং এইখানে হচ্ছে যে এটা হচ্ছে আপনি, হ্যাঁ, এটা হচ্ছে আপনি। সো গল্পের প্রথমে যেটা বলতে চাচ্ছিলাম, ধরুন আপনি এবং আপনার প্রেমিকা, যেহেতু লকডাউনে অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, লকডাউনে দেখা সাক্ষাৎ না হলে আপনি একটু মধুর স্মৃতিচারণ করছিলেন। মধুর স্মৃতিচারণ কি? সেটা হচ্ছে আপনারা দুইজন পার্কে হাঁটছিলেন হাত ধরে, বেশ রোমান্টিক একটা অবস্থা। কিন্তু রোমান্টিক অবস্থা চলতে চলতে দেখা গেল কোনো একটা সময় আপনার প্রেমিকা আপনার সাথে কি করলো, আপনার সাথে ব্রেকআপ করে ফেললো, ঠিক আছে? আপনার সাথে ব্রেকআপ করে ফেললো। আচ্ছা, ব্রেকআপ যখন করে ফেললো তখন আপনার মনে খুবই কষ্ট, এবং খুবই কষ্টের ফলে আপনার যে ওই যে একটা স্মৃতি ছিল যে আমরা দুইজন পার্কে দুই হাত ধরে হাঁটছিলাম, একদম একটা সেকেন্ডেই আপনার স্মৃতিটা পাল্টে একটা বিস্মৃতি হয়ে গেল। আপনি হয়ে গেলেন বাংলা সিনেমার বাপ্পারাজ, এবং মনে প্রচুর কষ্ট দুঃখ নিয়ে আপনি চিন্তা করতেছেন যে পার্কে আপনারা দুজন পরস্পরের হাত ধরে একই দিকে যাত্রা করছিলেন, এখন সেই যাত্রা হয়ে গেছে একজনের এই দিকে, আরেকজনের এই দিকে। মানে এখন দুজনের হাত ছেড়ে দিয়েছেন, একজন যাচ্ছেন ফরওয়ার্ড ডিরেকশনে অথবা আরেকজন যাচ্ছেন ব্যাকওয়ার্ড ডিরেকশনে। তো হ্যাঁ, হারাম, খায়রুল হুদা করছি, হারামের দিকে আমি যাচ্ছি না, তার আগে ব্রেকআপ হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই যে আপনারা একদিকে যাচ্ছিলেন বা যাওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের ব্রেকআপ হওয়ার কারণে আপনারা কি করলেন, আপনারা দুইজন অপোজিট ডিরেকশনে চলে যাচ্ছেন। এবং এই যে আপনারা দুইজন অপোজিট ডিরেকশনে যাচ্ছেন, আপনাদের দুইজনের অপোজিট ডিরেকশনে যাওয়ার মধ্যবর্তী কারণ হিসেবে কে কাজ করেছে? মধ্যবর্তী কারণ কাজ করেছে একে অপরের প্রতি অবহেলা। মনে করেন এই যে হচ্ছে সেই অবহেলাটা, ঠিক আছে? এটা হচ্ছে অবহেলা। এইবার ব্যাপারটা হচ্ছে এই যে আপনি আর আপনার প্রেমিকা একজন আরেকজনের বিপরীত দিকে ছুটলেন, একজন এদিকে যাচ্ছেন আরেকজন এদিকে যাচ্ছেন, এই জিনিসটার নামই হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম, যে জিনিসটা আজকে আমাদের পড়ার টপিক। ইয়েস, আমি যেটা বলছিলাম যে আপনি যদি এতটুকু বোঝেন যে আপনারা দুইজন যে পরস্পর বিমুখী অবস্থানে হাঁটা চলা শুরু করে দিলেন, এবং আপনাদের মাঝখানে যে স্টিমুলাস হিসাবে কাজ করলো আপনাদের বিপরীতধর্মী চলার কারণে যে অবহেলা ব্যাপারটা, এই ব্যাপারটাকে টোটালি যদি আমি ডিসক্রাইব করতে চাই, টোটালি যদি সংজ্ঞায়িত করতে চাই, তাহলে সেই জিনিসটার নাম আমি বলবো হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম। আপনি যদি জাস্ট এতটুকু কনসেপ্ট বুঝেন, এতটুকু কনসেপ্ট বুঝলেই আপনার আজকের ক্লাসে আর কিছু
পড়ার মতো নাই, বলার মতো নাই। ঠিক আছে, কাউন্টার কারেন্ট আপনি টোটালি বুঝে গেছেন, কাউন্টার কারেন্ট দিয়ে আপনার কখনো সমস্যা হবে না। ঠিক আছে, সো এই কনসেপ্টটা আপনাকে মাথায় রাখতে হবে। এবার চলেন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগে সামনের দিকে আগাইতে চাইলে প্রথমে আসি হচ্ছে আমাদের আজকে পড়ার টপিক ছিল কাউন্টার কারেন্ট মেকানিজম। এবার কারেন্ট মানে কি? কারেন্ট মানে হচ্ছে স্রোত। স্রোত। কাউন্টার মানে কি? কাউন্টার মানে হচ্ছে বিপরীত দিকে। বিপরীত দিকে, আচ্ছা। এবার কথা হচ্ছে বিপরীত দিকে যে স্রোতগুলো চলে সেই স্রোতটা যখন আপনার কিডনির মধ্যে আমি ডেসক্রাইব করতেছি সেই জিনিসটাকে আমি বলতেছি কাউন্টার কারেন্ট মেকানিজম। আচ্ছা, কাউন্টার কারেন্ট মেকানিজম তো বুঝলাম, কিন্তু কাউন্টার কারেন্ট মেকানিজমের প্রয়োজন কি, বা কাউন্টার কারেন্ট মেকানিজম হইলে কি হয়? অ্যাজ লাইক আপনাদের দুইজনের যখন ব্রেকআপ হইলো, আপনার প্রেমিকা কি হলো, হয়তো আপনার থেকে একবার বেটারকে পেয়ে গেছে, বেটারকে পেয়ে সে চলে গেল তার হাত ধরে, এন্ড আপনি কি করলেন? আপনি নায়ক বাপ্পারাজ হয়ে মনে প্রচুর কষ্ট নিলেন, কষ্ট নিয়ে আপনি আপনার ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে গেলেন এবং ক্যারিয়ার গোছাতে ব্যস্ত হয়ে পড়লেন। তার মানে কি? এটার কিন্তু একটা বেনিফিট আছে। ঠিক তেমন আমাদের যে কাউন্টার কারেন্ট মেকানিজম আছে, কাউন্টার কারেন্ট মেকানিজমেরও কিন্তু একটা বেনিফিট আছে বা কারণ আছে। কেন এটা তৈরি হচ্ছে? এটা তৈরি হওয়ার কারণ হচ্ছে আমাদের কিডনির মধ্যে মেডুলারি হাইপার অসমোলারিটিকে তৈরি করতে হবে। মেডুলারি হাইপার অসমোলারিটি, ওকে ফাইন। সো কাউন্টার কারেন্টের মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার কিডনির যে মেডুলা আছে সেই মেডুলার অংশের যে অসমোলারিটি আছে সেটাকে সে বহুগুণে বাড়িয়ে দিবে। এখন কথা হচ্ছে কেন বাড়িয়ে দিবে, কি প্রয়োজন এটাকে বাড়িয়ে দেওয়ার? প্রয়োজন হচ্ছে এই যে শীতকালে আপনি যেমন হচ্ছে পানি খাইতে চান না, শীতকালে যেমন এখন আপনি লেপের মধ্যে শুয়ে ক্লাসটা করতেছেন, বা কেউ হচ্ছে কম্বলের নিচে ঢুকে আছেন, বা কেউ হচ্ছে একটু হাঁটাহাঁটি করতেছেন, কারোর সাথে হয়তো বা ফোনের স্ক্রিনে মানে প্রিয়জনের সাথে ফোনের স্ক্রিনে চ্যাটিংও হয়তো বা করতেছেন। এখন আমার তো প্রিয়জন নাই, এই কারণে হচ্ছে আমি আপনাদের ক্লাস নিতে বসছি, মানে আপনার সাথে গল্প করতে বসছি। তো এখন ব্যাপারটা হচ্ছে এই মেডুলারি হাইপারঅসমোলারিটি তৈরি করার কারণ এই যে আপনি শীতকালে পানি খাচ্ছেন না, যেখানে আপনার 8 গ্লাস পানি খাওয়ার কথা সেখানে আপনি পানি খাচ্ছেন হচ্ছে 1 গ্লাস বা 2 গ্লাস। তার মানে কি আপনার বডিতে একটা ওয়াটার ডেফিসিয়েন্সি হচ্ছে। ওয়াটার ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে কি সমস্যা, বা ওয়াটার ডেফিসিয়েন্সি হলে কি সমস্যা? এই যে ওয়াটার আমি পাচ্ছি না, তখন আমাদের যে ব্লাড অংশটা আছে, আমাদের যে ব্লাড আছে, ওয়াটার যদি ডেফিসিয়েন্সি হয়, ওয়াটার যদি আপনি বডিকে কম দেন, তাহলে আমাদের ব্লাডের কি হবে? অসমোলারিটি যেটা আছে, ব্লাডের অসমোলারিটি বাড়তে থাকবে। ব্লাডের অসমোলারিটি বাড়তে থাকবে। এখন ব্লাডের অসমোলারিটি যদি বাড়তে থাকে তাহলে তো ভীষণ সমস্যা, কারণ ব্লাডের অসমোলারিটি বাড়তে গেলে দেখা যায় যে আমাদের বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়ে গেছে। কি রকম সমস্যা তৈরি হয়ে গেছে? সমস্যা তৈরি হয়ে যাওয়া বলতে আমাদের যে সেল ভলিউম আছে সেটাকে এফেক্ট করবে, ব্লাড প্রেশার বাড়া কমা ঝামেলা তৈরি হবে, মানে আমার একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন হয়ে যাবে। এবার যদি আমি আপনাকে একটু মনে করিয়ে দেই, আপনি পড়েছিলেন কিনা যখন প্রথম কিডনি সম্পর্কে পড়তেছিলেন, কিডনির একটা ফাংশন পড়েছিলেন যে কিডনি কি করে? কিডনি আমাদের অসমো রেগুলেশন করে, অসমো রেগুলেশন করে। এন্ড যখন আপনি পানি খাচ্ছেন না, যখন আপনার বডিতে ওয়াটার ডেফিসিয়েন্সি হয়েছে, ব্লাডের যে অসমোলারিটি সেটা বেড়ে যাচ্ছে, তখন কিডনি কি করবে? সে অসমো রেগুলেশন করা স্টার্ট করবে। এবং অসমো রেগুলেশন করার ফলে কি হবে? অসমো রেগুলেশন করার ফলে আলটিমেট রেজাল্ট হিসেবে আপনি কনসেন্ট্রেটেড ইউরিন পাস করবেন, যেটা শীতকালে অহরহ আপনি যখন ওয়াশরুমে যাচ্ছেন তখন দেখতেছেন কি আপনার যে ইউরিনটা আছে সেটা বেশ হলদেটে কালার হয়ে যাচ্ছে, বেশ মানে বেশ ভেরি মাচ হলদেটে কালার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, আমি একটু কমেন্ট দেখে নেই। তো আশফাক রহমান ভাই নামে নিজের প্রচারণা করতেছেন। আচ্ছা, এতক্ষণ হচ্ছে আমি কমেন্ট দেখতে পাচ্ছিলাম না, তো যাই হোক আমি আবার এখন কমেন্ট দেখছি। তো ঠিক আছে, আমি আবার পড়াতে ফিরে আসি আমরা।
ওকে, যেটা বলছিলাম, সো আমার এখানে টেকনিক্যাল একটু ডিফিকাল্টির জন্য আমি আটকে গিয়েছিলাম, এন্ড টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য হয়তো এখন আমার ভিডিও অফ হয়ে গেছে, তো সমস্যা নাই, আমরা হচ্ছে ক্লাস কন্টিনিউ করি। তো যেটা বলছিলাম যে আমাদের অসমো রেগুলেশন, কিডনি কি করে, কিডনি অসমো রেগুলেশন করে, এবং কিডনি যখন অসমো রেগুলেশন করে তখন আলটিমেটলি আমাদের কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন হয় এবং কনসেন্ট্রেটেড ইউরিন পাস হয়। এবং আজকে এই যে কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন হচ্ছে, কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে মেডুলারি হাইপার অসমোলারিটি তৈরি করা। মেডুলারি হাইপার অসমোলারিটি তৈরি করা। আচ্ছা ঠিক আছে রিয়া, আমি মোটেও কমেন্টের জন্য কমেন্ট না দেখার ভান করছি না, এখানে আমার একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, তো যাই হোক। আচ্ছা ঠিক আছে, সো মেডুলারি হাইপার অসমোলারিটি তৈরি করা। এখন মেডুলারি হাইপার অসমোলারিটি তৈরি করার জন্য আমাদের হাতে একটা মেকানিজমে আছে, সেটা হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম। ওকে, সো আমাদের হাতে কিন্তু একটা মেকানিজম আছে, সেটার নাম হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম। তবে এই যে কাউন্টার কারেন্ট মেকানিজম, এই কাউন্টার কারেন্ট মেকানিজমের আবার দুইটা স্টেপ আছে, ঠিক আছে? কাউন্টার কারেন্ট মেকানিজমের স্টেপ কিন্তু দুইটা, একটা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার এবং অ্যানাদার ইজ কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। ওকে, সো কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার এন্ড কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। এখন কথাটা হচ্ছে যে এখান থেকে আমাদের ফার্স্ট একটা বেসিক কনসেপ্ট তৈরি হবে, দ্য ফার্স্ট বেসিক কনসেপ্ট টু লার্ন দ্য কাউন্টার কারেন্ট মেকানিজম। যে কনসেপ্ট গুলা না থাকার কারণে আমরা কাউন্টার কারেন্ট মেকানিজমটা পেঁচাই ফেলি বা বুঝি না। দ্য ফার্স্ট বেসিক কনসেপ্ট, চাইলে এটা আপনারা লিখে নিতে পারেন, সেটা হচ্ছে এই যে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার আছে, কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার বলতে আমরা শুধুমাত্র একটা জিনিসকে বুঝি, বাট নেভার এভার কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার বলতে অ্যাকচুয়ালি দুইটা জিনিস এখানে কাজ করে। ফার্স্ট অফ অল, আপনারা সবাই জানেন, একটু কমেন্ট করে ফেলতে পারেন যে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার বলতে আপনারা কোন জিনিসটাকে বোঝেন, কে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ারকে তৈরি করে। আমি লিখে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে লুপ অফ হেনলি। And the another thing, the very first basic concept of counter current mechanism, সেটা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ারে লুপ অফ হেনলি তো কাজ করে, তার সাথে আরেকজন যিনি কাজ করেন তার নাম হচ্ছে ইউরিয়া রিসাইক্লিং। ওকে, আরেকজনের নাম হচ্ছে ইউরিয়া রিসাইক্লিং। ইউরিয়া রিসাইক্লিং। এন্ড আমি আপনাদেরকে এখানে একটু বলে রাখি, এই যে লুপ অফ হেনলি যতটুকু কাউন্টার কারেন্ট তৈরি করতেছে তার তুলনায় এই ইউরিয়া সাইক্লিং কিন্তু 20 to 30% কাউন্টার কারেন্ট তৈরিতে হেল্প করতেছে। এন্ড এই জিনিসটা ভুললে একদমই চলবে না। সো ফার্স্ট অফ অল আমরা কাউন্টার কারেন্ট মাল্টিপ্লাই নিয়ে আলোচনা করবো, তারপর আমরা যাবো হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার নিয়ে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার কথা হচ্ছে যেটা প্রথমে বলছিলাম, আপনি শীতকালে তো পানি একদমই খাচ্ছেন না। যখন আপনি শীতকালে পানি একদমই খাচ্ছেন না তখন কি হচ্ছে? মনে করেন এটা হচ্ছে আপনার ব্রেইন, ঠিক আছে? আমার ড্রয়িং খুবই বাজে, তবু একটু অ্যাডজাস্ট করে নেন। এটা হচ্ছে ব্রেইন এন্ড দিস ইজ আওয়ার হাইপোথ্যালামাস। এটা আমাদের হাইপোথ্যালামাস, এবং হাইপোথ্যালামাসের নিচে কে আছে? হাইপোথ্যালামের নিচে সাপোজ দিস ইজ পিটুইটারি গ্ল্যান্ড। এখন যখন আপনি হচ্ছে দিনের বেলা পানি খাচ্ছেন না, তখন আপনাদের এই হাইপোথ্যালামাস, এই ফিগারটাকে যদি আমি একটু বড় করে দেখি, বড় করে দেখলে দিস ইজ আওয়ার হাইপোথ্যালামাস। সাপোজ ওকে, দিস ইজ আওয়ার হাইপোথ্যালামাস এন্ড হাইপোথ্যালামাসের নিচে কি আছে? আমাদের পিটুইটারি গ্ল্যান্ড। দিস ইজ পিটুইটারি গ্ল্যান্ড এন্ড নো ডাউট these are the mammillary bodies. ওকে ফাইন। এখন কথা হচ্ছে যখন আপনি পানি খাচ্ছেন না তখন হাইপোথ্যালামাস কি করবে? এই হাইপোথ্যালামাস প্রোডাকশন করবে কি? এডিএইচ। হাইপোথ্যালামাস এডিএইচ প্রডিউস করবে, এবং হাইপোথ্যালামাস যখন এডিএইচ প্রডিউস করতেছে তখন সেটা কি হবে? তখন সেটা যে সুপ্রা অপটিক নিউক্লিয়াস আছে, সুপ্রা অপটিক নিউক্লিয়াস, এবং তারপরে আছে হচ্ছে আমাদের হাইপোফাইশিয়াল হাইপোপোরাসাল যে ট্র্যাক্টটা আছে, সেই ট্র্যাক্টের মাধ্যমে পিটুইটারি গ্ল্যান্ড, মানে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে, এটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে এডিএইচ কে সে স্টোর করে রাখবেন। যখন আপনি পানি খাচ্ছেন না, তখন কি করবে? এই যে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড আছে, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড আপনার যে অ্যান্টিডাইরেটিক হরমোনটা আছে, অ্যান্টিডাইরেটিক হরমোনকে আপনার
যে ব্লাড ভেসেল আছে ব্লাড ভেসেলের মধ্যে পাস করে দিবে। এবং যখন এই অ্যান্টিডাইউরেটিক হরমোন ADH যখন অ্যান্টিডাইউরেটিক হরমোন আপনার ব্লাড ভেসেলের মধ্যে চলে আসলো, তখন এই অ্যান্টিডাইউরেটিক হরমোন চলে আসবে কোথায়? ব্লাডের মাধ্যমে আপনার কিডনির উপরে চলে আসবে। সো দিস ইজ ইওর কিডনি। ওকে, আপনার কিডনির উপরে ADH কাজ করা শুরু করবে। আচ্ছা, এখন কিডনির উপরে যখন ADH কাজ করা শুরু করবে, তখন কি হবে? ADH কি কিডনির সব জায়গাতে কাজ করবে? Here we comes the second very basic concept of counter current mechanism. আমরা সবাই জানি যে এই যে ADH আছে, ADH কিডনির কোন জায়গাতে কাজ করে? ADH কিডনির কাজ করে the last part of the nephron. Last part of nephron. কিডনির একদম লাস্ট পার্টে কাজ করে ADH, এবং ADH সেখানে কি করে? ADH সেখানে ওয়াটার পারমিয়াবিলিটিকে বাড়িয়ে দেয়। যে জায়গাটা ওয়াটার ইমপারমিয়েবল ছিল সেটাকে পারমিয়েবল করে তোলে। এটা আমরা সবাই জানি। বাট everyone knows that যে ADH কাজ করে কিসের উপর? ADH কাজ করে লাস্ট পার্ট অফ নেফ্রনের উপর। বাট only few good doctors and medical student know this যে ADH শুধুমাত্র নেফ্রনের লাস্ট পার্টেই কাজ করে না, বাট ADH also works on ascending limb of loop of Henle. এটা হচ্ছে থিক অ্যাসেন্ডিং। এটা হচ্ছে কাউন্টার কারেন্টের সেকেন্ড বেসিক কনসেপ্ট, যে ADH শুধুমাত্র লাস্ট পার্ট অফ নেফ্রনে কাজ করে না, তারা আরো কাজ করে কোথায়? থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। এখানে সে কি কাজ করে একটু পরে আমি আপনাদেরকে বলছি। এখন কথাটা হচ্ছে যে তাইলে যেহেতু নেফ্রনের কথাবার্তা চলে আসলো, আমরা একটু নেফ্রনটাকে ড্র করে নিই। নেফ্রনটাকে ড্র করে চলুন আমরা হচ্ছে ডিটেইলস মেকানিজমটা দেখাই, অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং ইন কাউন্টার কারেন্ট মেকানিজম। ওকে, সো লেটস ড্র দ্য নেফ্রন। আমি আবারও বললে নি, আমার ড্রয়িং খুবই বাজে, আপনারা একটু আমাকে ইয়ে করবেন, ক্ষমা করবেন, যেহেতু আমার ড্রয়িং খুবই বাজে। সো আমাদের নেফ্রনটা মোটামুটি আঁকা হয়ে গেল। ওকে, সো আমরা নেফ্রন এঁকে ফেলেছি। এবার আমরা দেখবো এখানে কি হচ্ছে। ঠিক আছে, নেফ্রনে প্রথমে যে পার্টটা আছে, প্রথমে হচ্ছে কে আছে আমাদের? প্রথমে আছে হচ্ছে বোমেন্স ক্যাপসুল। এই যে এই পার্টটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুলের এদিকে কে যায়? বোমেন্স ক্যাপসুলের দিকে যায় হচ্ছে আমাদের যে ব্লাড ভেসেল আছে। সো লেটস ড্র দ্য ব্লাড ভেসেল। দিস ইজ আওয়ার ব্লাড ভেসেল। আচ্ছা, আপনারা আমি ছবি আঁকাতে আপনারা একটু কমেন্ট করে ফেলেন তো যে নেফ্রনের যে পার্টস আছে, নেফ্রনের পার্টস গুলো কি কি আছে, একটু কমেন্ট করে ফেলেন, দেখা যাক। ওকে, আচ্ছা, আমি জেবা মালিহাকে দেখতে পাচ্ছি। তোমার আগে এসে বসে আছি আমি, বুঝছেন আশফাক রহমান মাহির। আশফাক, খালিদ ভাই জানে যে ড্রয়িং বাজে, তাও একবার চেষ্টা করতেছে, আসলে কিছু করার নাই। আচ্ছা, ঠিক আছে। সো আমরা মোটামুটি নেফ্রন এঁকে ফেলেছি। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের প্লাজমা অসমোলারিটি কত? আমাদের প্লাজমা অসমোলারিটি হচ্ছে 300 মিলি অসমোল পার লিটার। ওকে, এখানে আমি আপনাদের একটু বলে রাখি, আমরা হচ্ছে আচ্ছা, অ্যারাবিক নেম কমেন্ট করেছে, গ্লোমেরুলাস, বোমেন্স ক্যাপসুল, কিডনির পার্টস, আরো অনেক কিছু আছে। ঠিক আছে। আচ্ছা, সো প্লাজমা অসমোলারিটি হচ্ছে 280 টু 300 মিলি অসমোল পার লিটার। আমি বলে রাখি, আমি হচ্ছে বোঝার সুবিধার্থে একদম হচ্ছে সব রাউন্ড ফিগার ধরবো। ঠিক আছে। আচ্ছা, প্লাজমা অসমোলারিটি হচ্ছে 300 মিলি অসমোল পার লিটার। সো এখানে যে ব্লাডটা যাচ্ছে সেখানে প্লাজমা অসমোলারিটি কত? 300 মিলি অসমোল পার লিটার। এবং এখান থেকে আমাদের গ্লোমেরুলাসের যে ব্লাডটা, রাজিয়া সুলতানা টুম্পাপু কমেন্ট করেছে। আচ্ছা, তো গ্লোমেরুলাসের যে ব্লাডটা পাস হবে, মানে ফিল্টার হবে, সে ফিল্টার হওয়ার পরে তখন প্লাজমা অসমোলারিটি কত থাকবে?
প্লাজমা অসমোলারিটি তখনও কিন্তু প্লাজমা অসমোলারিটি থাকবে 300 মিলি অসমোল পার লিটার। ওকে, এইবার আমরা যদি পিসিটি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে আসি, যে এই ফ্লুইডটা যখন পিসিটি তে পাস করবে, তখন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কি হবে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে তখন কিন্তু রিঅ্যাবজর্পশন হবে। এবং আমাদের পিসিটির পাশে আছে হচ্ছে আরেকটা ক্যাপিলারি, এই যে এন্ড প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে কিন্তু আমাদের কি হবে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে আমাদের রিঅ্যাবজর্পশন হবে। সো রিঅ্যাবজর্পশন হবে, কি কি রিঅ্যাবজর্পশন হবে? রিঅ্যাবজর্পশন হবে হচ্ছে 65% সোডিয়াম, 65% ওয়াটার, 100% গ্লুকোজ, 100% অ্যামাইনো অ্যাসিড এবং কিছু 80 to 90% বাইকার্বনেট আয়ন। ঠিক আছে, ওকে। এইবার আমি যদি আপনাদের কাছে কোশ্চেন করি যে এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে যে সলিউড গুলা, সোডিয়াম সহ যে সলিউড গুলো রিঅ্যাবজর্ব হচ্ছিল, এই রিঅ্যাবজর্ব হওয়ার ফলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে অসমোলারিটি কেমন থাকবে? 300ই থাকবে, কমে যাবে নাকি বেড়ে যাবে? একটু যদি আপনারা আমাদেরকে কমেন্ট করে বলতেন। সাব্বির ডিপ্রেশন থেকে উঠে আসতে হবে। আমি ইয়ে আপুকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আজাদ বলেছে সেম থাকবে, আসিফুল হক বলেছে সেম থাকবে। হ্যাঁ, সেমই থাকবে। কেন সেম থাকবে? কারণ আমাদের যে 65% করে যে সলিউড গুলো রিঅ্যাবজর্ব হচ্ছিল, সেম অ্যামাউন্টে কিন্তু ওয়াটারও রিঅ্যাবজর্ব হচ্ছে। সেম অ্যামাউন্টে যখন ওয়াটারও রিঅ্যাবজর্ব হচ্ছে, তার ফলে কি হবে? সেম অ্যামাউন্টের সলিউড রিঅ্যাবজর্ব হচ্ছে, সেম অ্যামাউন্টে ওয়াটার রিঅ্যাবজর্ব হচ্ছে। এই কারণে আমাদের প্লাজমা অসমোলারিটি পিসিটির লাস্ট অংশেও কিন্তু 300ই থাকবে। তাইলে আমি যদি এবার এটা মনে করি যে পিসিটির লাস্ট অংশে 300 এবং পরবর্তীতে যখন ওয়াটার গুলো নিচের দিকে যেতে থাকবে, তাইলে এখানে 300 থাকবে, এখানে 300 থাকবে, এখানে 300 থাকবে, তাই না? এইভাবে এইভাবে 300 থাকবে। কিন্তু আচ্ছা, একজন বলেছে নাবিলা ইসলাম কমে যাবে না। আসলে কমবে না আপু, কারণ হচ্ছে আমাদের যে অ্যামাউন্টের সলিউড রিঅ্যাবজর্ব হচ্ছে, সেম অ্যামাউন্টে ওয়াটার রিঅ্যাবজর্ব হচ্ছে। ওকে, ফাইন। তাইলে এইবার যখন থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে যাবে, তখন আমি ওই যে বলেছিলাম যে এই যে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি আছে, এইখানে কে কাজ করে? এখানে কিন্তু কাজ করে আমাদের এডিএইচ। এডিএইচ এখানে একটা স্পেশাল কাজ করে। এডিএইচ যে স্পেশাল কাজটা করে, সেই স্পেশাল কাজটা কি? এখানে আমাদের যে সেলটা আছে, যে সেল আছে, সেই সেলে যে এটিপিএস অ্যাক্টিভিটি হয়, সেলে যে এটিপিএস অ্যাক্টিভিটি হয়, মানে হচ্ছে এটিপিএস অ্যাক্টিভিটি মানে সোডিয়াম পটাশিয়াম পাম্প। এডিএইচ কে কি করে? এই সোডিয়াম পটাশিয়াম যে পাম্পটা আছে, এই পাম্পকে সে হিউজ পরিমাণে অ্যাক্টিভেট করে দেয়, অনেক প্রচুর পরিমাণে পাম্পকে বাড়িয়ে দেয়। এবং এই এডিএইচ যখন অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, তখন কি হবে? সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজ কি? পাম্পের কাজ হচ্ছে সোডিয়ামকে বাইরে বের করে দিবে এবং যে পটাশিয়াম আছে, পটাশিয়ামকে সে সেলের ভেতরে ঢোকাবে। এন্ড কন্টিনিউয়াসলি এই কাজটা হতে থাকে। ঠিক আছে, নাও এখানে আমাদের আরেকটু বোঝার ব্যাপার আছে যে যখন এই সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করতেছে, তখন আমাদের যে লুমিনাল মেমব্রেন আছে, লুমিনাল মেমব্রেন মানে হচ্ছে আমাদের এই মেমব্রেনটার নাম হচ্ছে লুমিনাল মেমব্রেন। লুমিনাল মেমব্রেনে এডিএইচ গিয়ে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে এখানে যে কো ট্রান্সপোর্ট সিস্টেম আছে। কো ট্রান্সপোর্ট সিস্টেম কোনটা? কো ট্রান্সপোর্ট সিস্টেম হচ্ছে, আমি একে দেখাই। সাপোজ দিস ইজ আওয়ার কো ট্রান্সপোর্ট সিস্টেম। দে আর ভেরি হ্যাপি। কারণ কি? কারণ তাদের কাছে এটিএইচ কাজ করতে আসছে। এবং কো ট্রান্সপোর্ট সিস্টেমের কাজ কি? কো ট্রান্সপোর্ট সিস্টেমের কাজ হচ্ছে তারা আমাদের কো ট্রান্সপোর্ট সিস্টেমের কাজ হচ্ছে তারা সোডিয়ামকে বাইরে ধাক্কা দিয়ে বের করে দিবে, একটা পটাশিয়ামকে ধাক্কা দিয়ে বের করে দিবে, এবং একই সাথে দুইটা ক্লোরাইড আয়নকে সে ধাক্কা দিয়ে বের করে দিবে। তাইলে এখানে যেহেতু ঘিঞ্জি হয়ে যাচ্ছে, আমি ছবিটা পাশে আঁকাই যে আমাদের কো ট্রান্সপোর্ট সিস্টেম যেটা আছে, সে অ্যাকচুয়ালি কি করতেছে? কো ট্রান্সপোর্ট সিস্টেম যে কাজটা করতেছে, এটা হচ্ছে আমাদের কো ট্রান্সপোর্ট সিস্টেম। তার কাজ হচ্ছে সে একটা সোডিয়ামকে বাইরে বের করে দিবে, পটাশিয়ামকে বাইরে বের করে দিবে,
দুইটা ক্লোরাইড আয়নকে বাইর করে দিবে। এবং যেহেতু সে একসাথে এতগুলো সলিউটকে বাইরে বের করে দিচ্ছে, সোডিয়াম, পটাশিয়াম এবং দুইটা ক্লোরাইড আয়নকে বাইর করে দিচ্ছে, এই কারণে এই যে সিস্টেমটা আছে, এই যে কো ট্রান্সপোর্ট সিস্টেমটা আছে, কো ট্রান্সপোর্ট সিস্টেমের নাম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এন্ড 2 ক্লোরাইড কো ট্রান্সপোর্ট সিস্টেম। আর এটা কেন কাজ করতেছে? কারণ ওই যে বলেছিলাম আমাদের এডিএইচ, ওই যে আমি পানি কম খাচ্ছি জন্য এডিএইচ এর সিক্রেট হলো, সে কিসের উপর কাজ করতেছে? সে কাজ করতেছে আমাদের ঠিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলির উপরে, ঠিক আছে? আচ্ছা, যখন তারা এটাকে বাইরে বের করে দিচ্ছে এবং একই সাথে আমাদের সোডিয়াম পটাশিয়াম, সোডিয়ামও বাইরে যাচ্ছিল, পটাশিয়ামও কিন্তু ভেতরে ঢুকছিল। এখন কথা হচ্ছে তারা তো আমাদের লুমিনাল মেমব্রেন থেকে ব্রাশ বর্ডারের দিকে চলে আসলো, তাই না? তারা ছিল হচ্ছে এই লুমিনাল মেমব্রেন থেকে তারা ব্রাশ বর্ডারের এদিকে চলে আসলো। এবং এখানে সবচেয়ে মজার যে একটা বিষয়টা আছে, সেখানে এখানে কিছু চোর আছে, ঠিক আছে? এখানে কিছু চোর আছে। চোর মানে হচ্ছে, আমি চ্যানেলের কথা বলতেছিলাম, কিছু লিকি চ্যানেল আছে। লিকি চ্যানেল কার থাকে? লিকি চ্যানেল হচ্ছে পটাশিয়ামের থাকে। কিছু লিকি চ্যানেল এদিকে আছে, কিছু লিকি চ্যানেল এদিকে আছে। এবং এখানে যে কাজটা হয়, পটাশিয়াম যে শুধুমাত্র সেলের ভেতরে ঢুকছিল, সেই পটাশিয়াম বাইরে যাওয়া স্টার্ট করে। কিছু পটাশিয়াম এদিক দিয়ে বাইরে যাওয়া স্টার্ট করে এবং কিছু পটাশিয়াম আবার এই পাশে লিকি চ্যানেল থাকে, কিছু পটাশিয়াম আবার ভিতরে চলে আসে। সোডিয়ামের জন্য যে লিকি চ্যানেল থাকে, সেই দিক দিয়ে আরো বেশি সোডিয়াম পাস করে। এবং যে ক্লোরাইডের জন্য যে চ্যানেলটা থাকে, সেখান দিয়ে ক্লোরাইড বাইরে বের হতে থাকে। লেট মি রিপিট দিস এগেইন। কি হচ্ছে, আমাদের এডিএইচ এসে কাজ করার জন্য সোডিয়াম পটাশিয়াম যে এটিপিএস ছিল, এটিপিএস এর কাজ অনেক বেড়ে যাচ্ছে এবং এটিপিএস এর কাজ বেড়ে যাওয়ার কারণে তারা সোডিয়াম এন্ড পটাশিয়াম পাম্প করতেছে। এবং একই সাথে আমাদের যে লুমিনাল সারফেস ছিল, লুমিনাল বর্ডার ছিল, এখানে কো ট্রান্সপোর্ট সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায় হিউজ পরিমাণে। এবং কো ট্রান্সপোর্ট সিস্টেম যখন হিউজ পরিমাণে অ্যাক্টিভেট হয়ে যায়, তখন তারা একে একে সোডিয়ামকে বাইরে বের করে দিতে থাকে, পটাশিয়ামকে বাইরে বের করে দিতে থাকে এবং দুইটা ক্লোরাইড আয়নকে বাইরে বের করে দিতে থাকে। তখনও কিন্তু তারা এই জায়গাতে আসে নাই। এই জায়গার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে মেডুলারি ইন্টারস্টিশিয়াম। তখনও কিন্তু তারা মেডুলারি ইন্টারস্টিশিয়ামে আসে নাই। কিন্তু তাদেরকে মেডুলারি ইন্টারস্টিশিয়ামে আসতে হবে। কারণ কি? কারণ আমার কাউন্টার কারেন্ট মেকানিজমের রিজনই হচ্ছে আমি মেডুলারি ইন্টারস্টিশিয়ামে অসমোলারিটিকে অনেক পরিমাণে বাড়িয়ে দিব। তখন ওই যে চোর যেগুলো আছে, চোর মানে লিকি চ্যানেলগুলো অ্যাক্টিভেট হয়ে কি করে, তারা সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইডকে বাইরে বের করে দিতে থাকে। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা সবাই জানি আমাদের যে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিটা আছে, এই জায়গাটা আমাদের ওয়াটার ইমপারমিয়েবল। তারা হচ্ছে ওয়াটার ইমপারমিয়েবল। তারা যদি ওয়াটার ইমপারমিয়েবল হয়, তাহলে এখানে কিন্তু ওয়াটার পাস করবে না, ওয়াটার কিন্তু বের হয়ে যাবে না। কিন্তু আমার লিকি চ্যানেল এবং ওই পাম্পগুলোর কারণে কন্টিনিউয়াসলি সলিউট বের হয়ে যাচ্ছে। সলিউট যদি বের হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? যদি সলিউট বের হয়ে যায়, তাইলে যে আমার এখানে ছিল হচ্ছে অসমোলারিটি 300, যখন এই ফ্লুইডটা উপরের দিকে পাস করতেছে এবং এই দিক দিয়ে সে যাচ্ছে, যাওয়ার সময় সে কোনো ওয়াটার লুজ করতেছে না, ওয়াটার ঠিকই আছে, কিন্তু সলিড বের হয়ে যাচ্ছে। সলিড যদি বের হয়ে যায়, তাহলে ভেতরে যে ফ্লুইডটা থাকবে, সেই ফ্লুইডের অসমোলারিটি কমে গিয়ে হবে কত? 200 অসমোলারিটি হয়ে যাবে। এবং আমার এই পাশে যেখানে ছিল কত? 300, ইন্টারস্টিশিয়ামে কি ছিল? 300, যেটা আমার অসমোলারিটি ছিল, সেই 300 অসমোলারিটি এখানে ছিল, ঠিক আছে, এখানে ছিল। কিন্তু যখন কন্টিনিউয়াসলি আমার এখান থেকে সলিউট আসতেছে, পানির অ্যামাউন্ট তো সেমই আছে, কিন্তু সলিউট কন্টিনিউয়াস আসতেছে, তখন আমার যে কাজটা হবে সেটা হচ্ছে, এই যে 300 যে অসমোলারিটিটা ছিল, 300 হয়ে যাবে 400, হয়ে যাবে 400। এই জায়গাটা কিন্তু বোঝার ব্যাপার আছে। লেট মি রিপিট ইট এগেইন। সেটা হচ্ছে, প্রথমে আমার যখন আমি লুমেনের ভেতরে ছিলাম, লুমেনের ভেতরে এখানে ছিল কত? 300 মিলি অসমোল পার লিটার। এই ফ্লুইডটা যখন উপরের দিকে গেল, উপরের দিকে ঠিক অ্যাসেন্ডিং লিম্বে যখন সে উঠতে থাকলো, ওঠার সময় সে কি দেখলো? আমার এই পাশ থেকে আমার পাম্প অ্যাক্টিভেট হয়েছে, এই পাশেও পাম্প অ্যাক্টিভেট হয়েছে এবং পাম্প গুলোর মাধ্যমে আমার সলিউট গুলা বাইরে বের হয়ে যাচ্ছে। সলিউট গুলো যদি বাইরে বের হয়ে যায়, পানি তো আর বের হচ্ছে না। পানি যদি বের না হয়, তাহলে সলিউটের পরিমাণ কমে যাচ্ছে, মানে এই যে ফ্লুইডটা সেটা অনেক পাতলা হয়ে যাচ্ছে, ডাইলিউটেড হয়ে যাচ্ছে। এবং ডাইলিউটেড হওয়ার কারণে তার অসমোলারিটি কমে হয়ে গেল কত? 300 থেকে 200। সেম ঘটনার অপোজিট জিনিসটা হচ্ছে আমার পাশে যে ইন্টারস্টিশিয়াম আছে, এটা হচ্ছে মেডুলারি ইন্টারস্টিশিয়াম। এই মেডুলারি ইন্টারস্টিশিয়ামে যতটুকু পানি ছিল, পানির পরিমাণ কিন্তু সেমই আছে, কিন্তু দুই পাশ থেকে আমার প্রচুর পরিমাণে সলিউট আসতেছে। সলিউট আসার কারণে পানি যেটা ছিল, সেটার পরিমাণ কি হচ্ছে? ঘন হয়ে যাচ্ছে, অর্থাৎ দে আর গেটিং কনসেন্ট্রেটেড। তারা কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে এবং কনসেন্ট্রেটেড হওয়ার কারণে যেখানে 300 মিলি অসমোল ছিল, সেই 300 মিলি অসমোলটা অসমোলারিটি চেঞ্জ হয়ে 400 হয়ে যাবে।
400 মানে কি তারা আস্তে আস্তে হাইপার অসমোলার হতে থাকবে, যেটা আমার দরকার। তারা আস্তে আস্তে হাইপার অসমোলার হতে থাকবে। সো এখানে আমার 400 হইলো, এখানে আমার হাইপার অসমোলার হইলো, হ্যাঁ ঠিক আছে। সো এই পর্যন্ত আমার হতে থাকলো। এবার ব্যাপারটা হচ্ছে আমি যদি আরেকটু সামনের দিকে যাই, সামনের দিকে যখন যাচ্ছি তখন আমার এই যে 200 যেটা আছে, আমি একটু লুমেনের ভেতরে চলে আসি, ঠিক অ্যাসেন্ডিং লিম্ব অফ হেনলিতে। এই লুমেন যখন এখানে যাচ্ছে, এই জায়গাটাও কিন্তু আমার ওয়াটারের প্রতি ইমপারমিয়েবল। কিন্তু ওয়াটারের প্রতি যদি ইমপারমিয়েবল হয়, এখানে যে সেলগুলো আছে, এই সেলগুলা কি করে? এই সেলগুলা সোডিয়াম এন্ড ক্লোরাইড, সোডিয়াম এন্ড ক্লোরাইডের প্রতি হাইলি পারমিয়েবল। যখন হাইলি পারমিয়েবল হয় তখন কি হয়? তখন এখানে কিন্তু আমার ওয়াটার সেম থাকতেছে, ওয়াটার বের হতে পারতেছে না, ঠিক আছে। ওয়াটার যদি বের হইতে না পারে, কিন্তু আমার সলিড বের হয়ে যাচ্ছে। সলিড বের হওয়ার কারণে আমার যে অসমোলারিটিটা এখানে 200 হয়েছিল, সেই অসমোলারিটি আরো কমতে থাকে। সেই অসমোলারিটি কমে হয়ে যায় কত? 100। তারপর কত হয়? 60, ঠিক আছে, এরকম করে কমতে থাকে। সো এই পর্যন্ত হচ্ছে অসমোলারিটি কমতে থাকলো। এবার কথা হচ্ছে আমাদের যে ঠিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি আছে এবং আমাদের যে মেডুলারি ইন্টারস্টিশিয়াম আছে, অর্থাৎ আমাদের এই জায়গাটা এবং এই জায়গাটা, এই দুইটা জায়গার মধ্যে আমরা যদি কম্পারিজন করি, গাইটন এটা খুব সুন্দর মতন আছে, কম্পারিজন করলে কম্পারিজন ব্যাপারটা কি হবে? ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে যে কো ট্রান্সপোর্ট সিস্টেম আছে, এই কো ট্রান্সপোর্টটা ম্যাক্সিমাম 200 গ্রেডিয়েন্ট তৈরি করতে পারে। গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে পার্থক্য তৈরি করতে পারে। দেখেন এখানে যখন আমাদের হইলো কত? 200, অসমোলারিটি কমে কত হয়ে গেল? 200, এবং এই পাশে অসমোলারিটি বের হয়ে গেল কত? 400। তাহলে গ্রেডিয়েন্ট কত? 200। সো আমাদের যে পাম্পটা আছে, এই পাম্প কন্টিনিউয়াস যখন এরিয়া এইচ এর ইফেক্টে কাজ করা শুরু করবে, তখন এই পাশ এবং এই পাশ, এই দুই পাশে ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট তারা মেইনটেইন করবে 200। এটা তাদের জন্মগত অবস্থা, ঠিক আছে। জন্মগতভাবে যেমন একজন ছেলে একজন মেয়ে হচ্ছে, ঠিক সেম অবস্থাতে জন্মগতভাবে এই পাম্পগুলা ম্যাক্সিমাম 200 গ্রেডিয়েন্টে কাজ করতে পারবে বা 200 গ্রেডিয়েন্ট মেইনটেইন করতে পারবে। ওকে ফাইন। এইবার মনে করেন যে আমার যদি আমি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের কাছে আবার চলে আসি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে তো আবার আমার নতুন করে কি আসতেছে? নতুন করে নতুন ফ্লুইড আসতেছে উপর থেকে, তাই না? নতুন করে ফ্লুইড আসতেছে। নতুন ফ্লুইডের আমার ইয়ে কত? অসমোলারিটি কত? নতুন ফ্লুইডের অসমোলারিটি হচ্ছে 300। ফাইন। এই 300 যখন আমার ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে যাওয়া শুরু করবে, তখন ব্যাপারটা কি ঘটবে? আমার যে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি আছে, তারা কিন্তু ওয়াটারের প্রতি হাইলি পারমিয়েবল, এবং যখন এই 300 অ্যামাউন্টটা দেখবে যে তার বাইরের ইন্টারস্টিশিয়ামে অসমোলারিটি কত? অসমোলারিটি হচ্ছে 400, এখানে আছে 300। তখন অসমোলারিটির ধর্ম কি? অসমোলারিটির ধর্ম হচ্ছে হাইপো অসমোলার এরিয়া থেকে হাইপার অসমোলার এরিয়ার দিকে যাওয়া। তার মানে যেহেতু আমাদের ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিটা হাইলি পারমিয়েবল টু ওয়াটার, এবং যখন দেখবে যে এখানে অসমোলারিটির একটা ডিফারেন্ট আছে, একটা গ্রেডিয়েন্ট আছে, তখন কি শুরু হয়ে যাবে? তখন আমাদের যে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি আছে, তারা ওয়াটার লুজ করা শুরু করবে, তারা পানি লুজ করা শুরু করবে। এবং পানি বের হয়ে যাওয়ার কারণে কি হবে? পানি যখন বের হয়ে যাচ্ছে, সলিড তো ঠিকই থাকতেছে, পানি যখন বের হয়ে যাচ্ছে তখন লিম্বের মধ্যে, এই ডিসেন্ডিং লিম্বের মধ্যে অসমোলারিটিটা 300 বদলে হয়ে যাবে 400, 300 বদলে হয়ে যাবে 400, এন্ড এটাও 300 বদলে হয়ে যাবে 400। সো এখন কি হচ্ছে? এখন ঠিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এই জায়গাটা, দে আর ভেরি হ্যাপি নাও। তারা এখন খুবই খুশি। তারা এখন কেন খুবই খুশি? কারণ আমাদের যে ফ্লুইডটা এখন আসতেছে, সেই ফ্লুইডের অসমোলারিটি বেড়ে গেছে। ফ্লুইডের অসমোলারিটি বেড়ে গেলে কি হবে? সে এই অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, সে বেশি পরিমাণে সলিড পাবে এখানে। যখন সে বেশি পরিমাণে সলিড পাবে, তখন এই যে আমাদের যে দুইটা পাম্প আছে, এই দুইটা পাম্প আরো অনেক বেশি কাজ করা স্টার্ট করবে। এই দুইটা পাম্প যখন আরো অনেক বেশি কাজ করা স্টার্ট করবে, তখন আমাদের এই পাম্পের মাধ্যমে আরো বেশি সলিড বের হইতে থাকবে, এবং পর্যায়ক্রমে আরো বেশি যখন সলিড বের হইতে থাকবে, তখন আমাদের অসমোলারিটি এখানে কত হয়েছিল? এখানে ছিল 400 হয়েছিল। 400 বদলে সে হয়ে যাবে 600। 400 বদলে সে এখানে হয়ে যাবে কত? 600। কারণ আরো অনেক বেশি পরিমাণে আমার সলিড আসতেছে। সলিড কই থেকে আসতেছে? এই দুইটা পাম্পের কাজ করার কারণে সলিড চলে আসতেছে ঠিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে। এবং পর্যায়ক্রমে যখন আবার আমার প্রক্সিমাল কনভলিউটেড থেকে নতুন ফ্রেশ ওয়াটার, ফ্রেশ ফ্লুইড আসবে 300 আসার পরে যখন কি দেখবে সে যে বাইরে আছে 600, আমি এখানে আছি 300, তখন সে বাইরের সাথে অসমোলারিটি গ্রেডিয়েন্ট মেইনটেইন করার জন্য সে আবার হয়ে যাবে কত? সে হয়ে যাবে 600। এখন এই 600 যখন আবার এখানে আসবে, তখন এরা আবার হাইলি
খুশি হয়ে যাবে এবং এই দুইটা পাম্প আরো অনেক বেশি কাজ করা স্টার্ট করবে। অনেক বেশি কাজ করা স্টার্ট করার ফলে আরো বেশি বেশি পরিমাণে সলিউটকে সে ইন্টারস্টিশিয়ামে পাঠিয়ে দেবে। ইন্টারস্টিশিয়ামে যখন সে পাঠিয়ে দিবে তখন 600 হয়ে যাবে 800, 600 হয়ে যাবে 800। এবং এই যে প্রসিডিউরটা, এই যে সাইকেলটা, এই সাইকেলটা কন্টিনিউয়াস করতে থাকবে। এই যে সাইকেলটা, এই সাইকেলটা কন্টিনিউয়াস চলতে থাকবে। কন্টিনিউয়াস কতক্ষণ চলতে থাকবে? আনটিল আমার যে মেডুলারি ইন্টারস্টিশিয়াম আছে, মেডুলারি ইন্টারস্টিশিয়ামে ম্যাক্সিমাম 1200 মিলি অসমোল পার লিটার অ্যাচিভ হচ্ছে। এই পর্যন্ত কন্টিনিউয়াস আমার এই মেকানিজমটা চলতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা কিন্তু কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ের যে ব্যাপারটা সেটা পড়ে ফেলেছি। মাল্টিপ্লায়ের ব্যাপারটা বুঝে ফেলেছি যে লুপ অফ হেনলি, এটা তো আমাদের লুপ অফ হেনলি। লুপ অফ হেনলি কিভাবে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এবার আমি যদি আপনাদেরকে বলি যে এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, একটু আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আচ্ছা, লাকি আফরোজ কমেন্ট করেছে থিন লুপ থেকে ওয়াটার ইন্টারস্টিশিয়ামে যাওয়ার সময় অসমোলারিটি কমে না কেন? আচ্ছা, অসমোলারিটি কমে না কেন? কারণ আমার যে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি আছে, এরা কিন্তু তার ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে কাজ করতেছে এবং কাজ করার কারণে তারা কি করতেছে? তারা কিন্তু কন্টিনিউয়াস সলিউট সাপ্লাই দিতেই আছে, সলিউট সাপ্লাই দিতে আছে। সো এই পাশ থেকে যতটুকু ওয়াটার আসতেছে তার থেকে অনেক বেশি পরিমাণ ওই পাশ থেকে সলিউট সাপ্লাই আসতেছে, যে কারণে কমতেছে না। আচ্ছা, শাফিনের সমস্যা নাই কোনো দেখা যাচ্ছে। আচ্ছা, সমস্যা যদি না থাকে তাহলে আমরা হচ্ছে নেক্সট এর দিকে আগাই। নেক্সট এর দিকে আগানো বলতে আমরা এখন একটু জানবো হচ্ছে ইউরিয়া রিসাইক্লিং এর ব্যাপারটা। ঠিক আছে? ইউরিয়া রিসাইক্লিং কিভাবে হচ্ছে? ইউরিয়ার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে যে ইউরিয়া নেফ্রনের কোন কোন পার্টে পারমিয়েবল এবং কোন কোন পার্টে পারমিয়েবল না, সেটা হচ্ছে আমি যদি একটু ছবির মাধ্যমে দেখাতে চাই, একটু খেয়াল করবেন। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এই পার্টটাতে ইউরিয়া পারমিয়েবল না, এই পার্টটাতে ইউরিয়া পারমিয়েবল না, মানে এখানে ইউরিয়া নট পারমিয়েবল, নন পারমিয়েবল। তার মানে কি এখানে ইউরিয়া ঢুকতেও পারবে না, ইউরিয়া বেরও হইতে পারবে না। ঠিক আছে? কিন্তু বাকি পার্টগুলোতে কি ইউরিয়া পারমিয়েবল? সেই ইউরিয়ার পারমিয়েবিলিটি ডিপেন্ড করে কার উপরে? ইউরিয়ার পারমিয়েবিলিটিও ডিপেন্ড করে আমাদের এডিএইচ এর উপরে। এন্ড এই পর্যন্ত আমাদের এডিএইচ যখন বলেছিলাম যে নেফ্রনের লাস্ট পার্ট হিসেবে কাজ করে, লাস্ট পার্টে চলে আসে এবং আসার ফলে যখন এডিএইচ কাজ করে তখন এখানে ইউরিয়ার জন্য এটা হয়ে যায় পারমিয়েবল। বাট যখন এডিএইচ নাই, তখন কি ইউরিয়ার জন্য আমাদের নেফ্রনের কোনো পার্ট পারমিয়েবল? তখন কিন্তু আমাদের যে নেফ্রনের লাস্টের দিকের পার্টগুলো আছে তখনকার কোনো পার্টই ইউরিয়ার জন্য পারমিয়েবল না। সো ইউরিয়া পিসিটিতে প্রক্সিমাল কনভার্টিবিল বলে যতটুকু রিঅ্যাবজর্ব হয় ততটুকু রিঅ্যাবজর্ব হয়ে যখন ইউরিয়া নিচের দিকে নামতেছিল, সে তো ইউরিয়া তো বাইরে বের হইতে পারতেছে না। সো ইউরিয়া কি করবে? ইউরিয়া যাইতে থাকবে, ইউরিয়া এই দিক দিয়ে যাইতে থাকবে এবং যাইতে যাইতে এইখানে এসে সে আস্তে আস্তে জমা হতে থাকবে লাস্ট পার্টে। এবং আচ্ছা, ইউরিয়া এখানে এসে জমা হতে থাকবে এবং যখন ইউরিয়া লাস্ট পার্টে এসে এরকম জমা হতে থাকবে, এখানে মনে করেন যে অনেক ইউরিয়া জমা হচ্ছে, তখন ইউরিয়া গুলা খুব স্যাড, তারা খুব স্যাড। কেন তারা স্যাড? কারণ কিছুক্ষণ পরেই তারা ইউরিন দিয়ে বের হয়ে চলে যাবে। তখন কে আসে? তখন আসে হচ্ছে এডিএইচ অ্যাক্টিভিটি। এডিএইচ অ্যাক্টিভিটি এসে কি করে? এডিএইচ এসে বলে আরে বেটা আমি তো আসছি নাকি। এডিএইচ এসে কি করে? এডিএইচ বলে যে লাস্ট পার্ট অফ দা নেফ্রন এখানে তোমার জন্য আমি পারমিয়েবল করে দিলাম এই জায়গাটা যখন সে পারমিয়েবল করে দিল তখন ইউরিয়া কি করবে? কিছু ইউরিয়া এদিকে বের হয়ে পড়বে, ইউরিয়া বের হয়ে যাচ্ছে। এবং ইউরিয়া যখন বের হয়ে যাচ্ছে, ইউরিয়া তো একটা সলিউট, তাই না? ইউরিয়া যখন বের হয়ে যাচ্ছে তখন ইউরিয়া কি করবে? এই ইউরিয়া গুলা আমার যে মেডুলারি ইন্টারস্টিশিয়াম আছে, অর্থাৎ এই জায়গাটা
এই জায়গাগুলার কনসেন্ট্রেশন বাড়াতে, মানে এই জায়গাগুলোকে হাইপার অসমোলার করতে সে আরো বেশি ভূমিকা রাখবে এই ইউরিয়াগুলা। ওকে, এবং সে শুধুমাত্র এখানেই থামে না, বরং এডিআই যখন কাজ করা স্টার্ট করছে তখন কি ইউরিয়া পারমিয়াবিলিটি এই জায়গাতে এই লুমেনের মধ্যে এই জায়গাতেও বেড়ে গেছে। সো ইউরিয়া কি করবে, ইউরিয়া এখানে আমার অসমোলারিটি যেহেতু বাড়াচ্ছিলই, এই ইউরিয়াগুলা এদিকে ঢোকা স্টার্ট করবে, ইউরিয়াগুলা এই লুপের মধ্যে ঢোকা স্টার্ট করবে, এই লুমেনের মধ্যে ঢোকা স্টার্ট করবে। ইউরিয়াগুলা যখন এই লুমেনের মধ্যে ঢোকা স্টার্ট করতেছে, ইউরিয়া যখন লুমেনের মধ্যে ঢোকা স্টার্ট করতেছে, তখন আমার এই লুমেনের মধ্যকার ফ্লুইড যেটা 300 400 500 600 হচ্ছিল, সেইটার অসমোলারিটি বাড়ার পরিমাণ আরো বেশি বেড়ে যাবে। এবং আরো বেশি যখন বেড়ে যাবে তখন ঠিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে আরো বেশি অসমোলারিটির ফ্লুইড আসবে, ফলে তারা বেশি বেশি কাজ করবে। এবং এইভাবে কন্টিনিউয়াসলি কি হবে, কন্টিনিউয়াসলি আমাদের যে মেডুলারি ইন্টারস্টিশিয়াম আছে, এটা হাইপার অসমোলার হবে, হাইপার অসমোলার হবে। এন্ড এই যে আমাদের হাইপার অসমোলার হয়ে গেল, হাইপার অসমোলার হওয়ার পরে আমাদের এখন কি দরকার, হাইপার অসমোলার তো যে কোনো সময় ফল করবে, তাকে মেইনটেইন করতে হবে। এবং এই হাইপার অসমোলারটাকে মেইনটেইন কি করে, হাইপার অসমোলারিটিকে মেইনটেইন করে আমাদের ভাসারেক্টা। এখন আমাদের জানতে হবে যে এই যে ভাসারেক্টা আছে, এই ভাসারেক্টা কিভাবে হাইপার অসমোলারিটিকে মেইনটেইন করছে। ভাসারেক্টা হাইপার অসমোলারিটি কিভাবে মেইনটেইন করছে, তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে আরেকটা নেফ্রনের ফিগার। আমরা একটু আরেকটা নেফ্রন এখানেই খুব শর্টে, ওকে। সাপোজ এটা হচ্ছে আমাদের নেফ্রন, খুব জলদি আঁকলাম। এবং আমাদের ভাসারেক্টা কোথায় থাকে, ভাসারেক্টা হচ্ছে এইখানে থাকে। দিস ইজ ভাসারেক্টা। ওকে, বিফোর টেলিং দিস, আমাদের এখানে অসমোলারিটি কত ছিল, আমি একটু আগের ফিগারের সাথে কম্পেয়ার করে করে নিই যে আমাদের এখানে অসমোলারিটি কত ছিল। সাপোজ এখানে ছিল হচ্ছে 600 600 600 এরকম একটা ব্যাপার ছিল, তাই না? কিন্তু আপনারা বইতে যখন দেখবেন, বইতে দেখবেন কি যে এইখানে যে অসমোলারিটিটা আছে এটা এরকম দেয়া যে 300, তারপর আছে হচ্ছে 400, তারপর আছে 600, তারপর আছে 800, তারপর আছে 1200। এখন এই ভ্যারিয়েশনটা কেন, কেন 300 400 600 800 1200, কেন এই গ্রেডিয়েন্টটা? ঠিক আছে, কেন এই গ্রেডিয়েন্টটা? এই গ্রেডিয়েন্টকে বলা হয় হচ্ছে মেডুলারি হাইপার অসমোলারিটি গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এই গ্রেডিয়েন্টটা এই যে 300 400 600 800 এই যে একটা গ্রেডিয়েন্ট, এটাকে বলা হয় হচ্ছে মেডুলারি হাইপার অসমোলারিটি গ্রেডিয়েন্ট। এবং আমরা তো শিখলাম কি, আমরা শিখলাম যে একদম সেম হচ্ছে 600 600 600 বা 800 800 বা 1000 1000 1000 এরকম হচ্ছে। কিন্তু বইতে ভ্যারিয়েশনের কারণ কি, বইতে ভ্যারিয়েশনের কারণ হচ্ছে একটা ফোর্স, সেই ফোর্সটাকে ফোর্স হচ্ছে ব্লাডের ফোর্সটা, তাই না? কারণ কি আমাদের নেফ্রনটাকে যদি আমরা কিডনির মধ্যে প্রতিস্থাপন করি, প্রতিস্থাপন করলে দেখা যাবে কি নেফ্রনের এই যে পার্টস গুলো আছে, এই পার্টস গুলো কি একদম বাইরের দিকে থাকবে, মানে এই পার্টস গুলো থাকবে হচ্ছে কর্টেক্সের দিকে, কিডনির কর্টেক্সের দিকে। এবং এই পার্টস গুলো থাকবে হচ্ছে আমার কিসের দিকে, এই পার্টস গুলো থাকবে হচ্ছে আমার মেডুলা, মানে একদম ইনার মেডুলা, একদম কিডনির ভেতরের দিকে। এবং আমাদের কর্টেক্স যেটা আছে, কর্টেক্স হচ্ছে হাই ব্লাড ফ্লো পায়, কর্টেক্সে ব্লাড ফ্লো খুবই বেশি, কিডনিতে কর্টেক্সের ব্লাড ফ্লো খুবই বেশি। কিন্তু মেডুলাতে যে ব্লাড ফ্লোটা আছে, মেডুলাতে ব্লাড ফ্লোটা খুবই কম। এবং আপনাকে যদি আমি বলি যে আপনি এই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন, আপনি কি করলেন, মনে করেন যে আপনি অনেক বড় একজন মানুষ এবং আপনার গায়ে অনেক শক্তি আছে, আপনি খুব ফাস্ট খুব ফোর্সলি আপনি ঝাড়ু দিতে থাকলেন, তাহলে ওখানে কি তেমন কোনো ময়লা থাকবে? তেমন কোনো ময়লা কিন্তু থাকবে না। আরেকজন মনে করেন যে রিয়ার মতো যদি একটা বাচ্চাকে বলা হয় যে তুমি এই জায়গাটা ঝাড়ু দাও, সে মনে করেন যে খাওয়া দাওয়া করে না, সে তার শক্তি খুবই কম, সে কি করবে, খুব আস্তে আস্তে খুব স্লোলি ঝাড়ু দিতে থাকবে এবং দেখা যাবে সেখানে অনেক ময়লা রয়ে গিয়েছে। সো এইখানেও সেম ব্যাপারটা করতেছে। সেম ব্যাপারটা কি, কর্টেক্সে হাই ব্লাড ফ্লো থাকার কারণে যে ব্লাড ফ্লোটা আসতেছে সেই ব্লাডটা সলিডস গুলাকে সাথে নিয়ে যাচ্ছে, সেই সলিডস গুলাকে ওয়াশ অ্যাওয়ে করে দিচ্ছে। এন্ড সলিডস গুলাকে যখন সে ওয়াশ অ্যাওয়ে করে দিচ্ছে, এই কারণে উপরের দিকে
আমাদের যে গ্রেডিয়েন্টটা সেটা খুবই কম, লাইক 300-400 এরকম। বাট যত আমি ভেতরের দিকে ঢুকতেছি, যত আমি কর্টেক্স থেকে মেডুলার দিকে আসতেছি, তত আমার ব্লাড ফ্লো কমতেছে। এবং ব্লাড ফ্লো কমার কারণে আমার কি হচ্ছে, আমার মেডুলার দিকে খুব বেশি পরিমাণে অসমোলারিটি বাড়তেছে, আস্তে আস্তে দে আর ইনক্রিজিং। দ্যাট ইজ ওয়াই এই ব্লাড ফ্লোর কারণে আমাদের এই গ্রেডিয়েন্টটা তৈরি হয় 300, 400, 600, 800 এরকম, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এই গ্রেডিয়েন্ট যেহেতু তৈরি হয়ে গেছে, তাহলে এই গ্রেডিয়েন্টটা যদি আমি বাসারেক্টর এখানে দেখাতে চাই, তাহলে এখানে কত 300, তারপর হচ্ছে 600, তারপর 800, তারপর 1000, তারপর 1200, ঠিক আছে? এন্ড এখান থেকে তো আমার কি আসবে, এখান থেকে যে বাসারেক্টরতে ব্লাডটা আসবে তারও কত 300। আচ্ছা, ব্লাড যখন এই দিক দিয়ে ভাসারেক্টার মধ্যে প্রবেশ করতেছে, তখন যে ঘটনা করতেছে, ভাসারেক্টা কি, ভাসারেক্টা আর বোথ পারমিয়েবল টু সলিউট এন্ড ওয়াটার, ওয়াটার এবং সলিউট দুইটার প্রতি ভাসারেক্টা পারমিয়েবল। কিন্তু সলিউট এন্ড ওয়াটারের প্রতি ভাসারেক্টা যদিও বা পারমিয়েবল হয়, যখন আমাদের এই এখান থেকে ফ্লুইডটা নিচের দিকে যাওয়া শুরু করতেছে, তখন সে দেখতেছে এই পর্যন্ত আমার ঠিকই আছে, কনসেন্ট্রেশন কত 300, আমার অসমোলারিটি কত 300। কিন্তু যখন এই ফ্লুইডটা আরো নিচের দিকে যাচ্ছে, তখন সে দেখতেছে যে এখানে তো অসমোলারিটি কত 600, এখানে তো অসমোলারিটি 600, বাট আমার এখানে ছিল 300। তখন কি করবে, তখন এই ইকুইলিব্রিয়ামে যাওয়ার কারণে সে কি করবে, সে ওয়াটার লস করবে। ইকুইলিব্রিয়ামে যাওয়ার কারণে সে এখান থেকে ওয়াটার লস করবে, ওয়াটারকে ছেড়ে দিবে এবং সে সলিউটকে ইন করাবে। সলিড কিন করবে কেন, ইকুইলিব্রিয়ামে যাওয়ার জন্য। এখন কথা হচ্ছে যে সে যদি ওয়াটারকে লস করে দেয় এবং সলিউটকে সে নিয়ে নেয়, তাহলে ওয়াটার যেখানে ইন্টারস্টিশিয়ামে লস হচ্ছে, সেখানকার কি আমার অসমোলারিটি আবার কমে যাবে না? না, কারণ কমে যাবে না। কারণ কি, কারণ আমার এখানে কিন্তু কাজ করতেছে কি, ওই দিক থেকে হচ্ছে লুপ অফ হেনলি মাল্টিপ্লাই করতেছে, এদিকে ইউরিয়া রিসাইক্লিং আছে, সে মাল্টিপ্লাই করতেছে। এই মেকানিজম গুলোর কারণে কিন্তু আমার ইন্টারস্টিশিয়ামে কোনো সমস্যা হবে না। তো সে যখন সলিউটকে ইন্টার করাচ্ছে, তখন এখানে আমার অসমোলারিটি কত হয়ে যাচ্ছে 600। আবার সে যখন নিচে যাচ্ছে, আবার সেম ঘটনা করতেছে, ওয়াটারকে বের করে দিচ্ছে, সলিড কিন করাচ্ছে, তো এখানে হচ্ছে 800। আবার সেম ঘটনা 1000, আবার সেম ঘটনা। এই যখন লুপের কাছে চলে আসলো, বাজার একটা লুপের কাছে, তখন সে হয়ে গেল কত 1200। নাও এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর একটা মেকানিজম করে দিয়েছে, যে এটাকে ইউ শেপ করে দিয়েছে। ইউ শেপ করার কারণে কি হবে, ইউ শেপ করার কারণে যখন সে হচ্ছে উপরের দিকে উঠতে থাকবে, এখানে 1200 কোনো সমস্যা নেই, সে 1200ই রাখবে, তার কোনো ঝামেলা নাই। কিন্তু যখন সে আরো উপরের দিকে উঠতে থাকবে, তখন সে আস্তে আস্তে কোন এরিয়ার দিকে যাচ্ছে, সে আস্তে আস্তে যাচ্ছে হচ্ছে হাইপো অসমোলার এরিয়ার দিকে। এবং যেহেতু ভাসারেক্টা আমার বোথ সলিউট এবং ওয়াটার দুইটার প্রতি কি পারমিয়েবল, তখন এই পাশে বাম দিকে সে যে ঘটনাটা ঘটাইছিল, ওয়াটারকে বের করে সলিউট ইন করিয়েছিল, সে কি করবে, সে তখন ওয়াটারকে ইন করাবে, সলিউটকে বাইরে বের করে দিবে। কারণ কি, কারণ আমার অসমোলারিটিকে মেইনটেইন করতে হবে ইন্টারস্টিশিয়ামের সাথে। এবং এর ফলে কি হবে, এর ফলে যখন আমার এই সলিডটা, যখন আমার এই ফ্লুইডটা ভাসারেক্টার মধ্যে থেকে আর উপরের দিকে উঠতে থাকবে, তখন হবে 1000, তখন হবে 800, তখন হবে 600, এবং এট লাস্ট যখন সে এখানে হচ্ছে ভেইনের সাথে মিশে যাবে, তখন আলটিমেটলি তার অসমোলারিটি থাকবে হচ্ছে 350 অ্যাকর্ডিং টু গাইডন। ঠিক আছে, গাইডন অনুযায়ী 350। এবার দেখেন কত সুন্দর একটা ব্যাপার, কেন ভাসারেক্টাকে এক্সচেঞ্জার বলা হচ্ছে। ভাসারেক্টাকে এক্সচেঞ্জার এই কারণে বলা হচ্ছে, কারণ সে কি করতেছে, ওয়াটার এবং সলিডকে এক্সচেঞ্জ করে দিচ্ছে। বাম দিকে সে ওয়াটারকে বাইরে বের করে দিচ্ছিল এবং এবং সলিডকে ভেতরে ঢোকাচ্ছিল। কিন্তু ডান দিকে যখন সে ইউ শেপ একটা লুপ নিল, লুপ নেওয়ার ফলে সে কি করতেছে, সলিডকে বাইরে বের করে দিয়ে ওয়াটারকে ভেতরে ঢোকাচ্ছে, এবং আলটিমেটলি সে 350 একটা অসমোলারিটিকে গেইন করে ভেইনের সাথে সে মিলে যাচ্ছে। এবার কথা হচ্ছে দেখেন এটা কিভাবে, তাহলে এটা কিভাবে মেইনটেইন করতেছে হাইপার অসমোলারিটি। এটা মেইনটেইন করতেছে এইভাবে, তার অসমোলারিটি ছিল 1200 থেকে সে রিচ করলো কত 350। 350 কিভাবে রিচ করছে, সে যতটা সলিউট নিজের মধ্যে নিয়েছিল অসমোলারিটিকে বাড়ানোর জন্য, ঠিক ওই পরিমাণ সলিউট কিন্তু সে কি করতেছে, বাইরে বের করে দিয়ে ওয়াটার নিয়ে সে ফিরে যাচ্ছে। আবার বলি, তাহলে সে যে সলিড গুলাকে নিয়েছিল ইন্টারস্টিশিয়াম থেকে, সেই সলিড গুলাকে সে ফিরে যাওয়ার সময় আবার ইন্টারস্টিশিয়ামে ব্যাক করে দিয়ে চলে যাচ্ছে। সো দিস ইজ হাউ ভাসারেক্টা ইজ মেইনটেইনিং, সে কিন্তু মেইনটেইন করতেছে কি কে, মেইনটেইন করতেছে আমাদের যে মেডুলারি হাইপার ইন্টারস্টিশিয়াম আছে, হাইপার অসমোলারিটি আছে, সেটাকে ভাসারেক্টা মেইনটেইন করতেছে। সো এইভাবে এটা হচ্ছে মেইনটেইন করতেছে। এবার কথা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা পার্ট, যে আচ্ছা সবই তো বুঝলাম ভাইয়া, তাইলে আমাকে বলেন যে এখান থেকে কনসেন্ট্রেটেড ইউরিন কিভাবে ফর্মেশন হচ্ছে। কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন হচ্ছে, দেখেন আগের ছবি থেকে যদি আপনাদেরকে দেখাই, কনসেন্ট্রেটেড ইউরিন এভাবে ফর্মেশন হচ্ছে যে এখানে আমাদের কত আসছিল 60, তাই না? ইউরিনটা ডাইলেট হয়ে বা ফ্লুইডটা ডাইলেট হয়ে 60 পর্যন্ত আসছিল।
এটা যখন নিচের দিকে যাচ্ছে তখন এখানে অলরেডি কে কাজ করতেছে, এডিএইচ কাজ করতেছে। এডিএইচ কি করবে, এডিএইচ এইখানে স্পেশাল কিছু মেকানিজম ঘটাবে, কিছু ফার্মাকোলজিক্যাল মেকানিজম সে ঘটানো শুরু করবে, এবং ফার্মাকোলজিক্যাল মেকানিজম ঘটানোর মাধ্যমে সে কি করবে, এখানে অ্যাকোয়াপোরিন 2 তৈরি করবে। ঠিক আছে, ফার্মাকোলজিক্যাল অ্যাকশনের ডিটেইলসে গেলাম না, ওইটা বলতে গেলে আরো আধা ঘন্টা সময় লাগবে। সে কিছু ফার্মাকোলজিক্যাল অ্যাকশন ঘটিয়ে সে কিছু ওয়াটার চ্যানেল তৈরি করবে। ওয়াটার চ্যানেল মানে কি, ওয়াটার চ্যানেলের নাম হচ্ছে অ্যাকোয়াপোরিন 2, এছাড়া আর কিছু না। ওয়াটার চ্যানেল তৈরি করবে, এই যে হচ্ছে সে ওয়াটার চ্যানেল তৈরি করে দিল। এবং যখন সে ওয়াটার চ্যানেল তৈরি করে দিল তখন এখান থেকে উপর থেকে যে 60 মানে হিউজ পরিমাণে ডাইলিউট ইউরিন আসতেছিল, সেই ডাইলিউট ইউরিনটা যখন আমার এই লাস্ট পার্ট অফ নেফ্রনে অ্যাপিয়ার করবে, এখানে এডিএইচ আগে কি করছে, ওয়াটার চ্যানেল তৈরি করে রাখছে, তখন কি হবে, দুই পাশ থেকে ওয়াটার বের হয়ে যেতে শুরু করবে, দুই পাশ থেকে প্রচুর পরিমাণে ওয়াটার বের হয়ে যাওয়া শুরু করবে। এবং যখন ওয়াটার বের হয়ে যাওয়া শুরু করবে তখন এই জিনিসটা আবার চলে যাবে কত, 100, 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400, এরকম করে তার অসমোলাইট আরো বেড়ে যাবে। অসমোলাইট বেড়ে যাওয়া মানে কি, মানে হচ্ছে আস্তে আস্তে সে আবার কি কনসেন্ট্রেটেড হয়ে যাবে, এবং আলটিমেটলি কনসেন্ট্রেটেড হইতে হইতে যখন এখান থেকে ইউরিনটা পাস হবে তখন ম্যাক্সিমাম কনসেন্ট্রেটেড ফর্মে ইউরিনটা বের হয়ে চলে আসবে। এইটা ছিল হচ্ছে কিভাবে আমাদের কাউন্টার কারেন্ট মেকানিজমটা তৈরি হচ্ছে, কিভাবে মেইনটেইন হচ্ছে, কিভাবে হাইপার মেডুলারি হাইপার অসমোলারিটি তৈরি হচ্ছে, এবং এই সব জায়গা থেকে কিভাবে কনসেন্ট্রেটেড ইউরিনটা আমাদের বের হয়ে যাচ্ছে। এই ছিল হচ্ছে আমাদের আজকের লেখাপড়া। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমি এখানে রিয়াকে দেখতে পাচ্ছি যে শাফিন আপু আরেক আইডি নিয়ে আসতেছেন, কমেন্ট ব্লক খাইছেন মনে হয়। আচ্ছা, কারা কারা কমেন্ট ব্লক খেয়েছে আমার জানা নাই। আমি এখানে রাফিকে দেখতে পাচ্ছি। ওকে, আপনারা আমাকে একটু বলেন যে এই ছিল হচ্ছে আমাদের কাউন্টার কারেন্ট মেকানিজম, যেটা নিয়ে এত সমস্যা, এত কিছু। তো এটা তো মোটামুটি ডেসক্রাইব করা হলো। এখন আপনাদের কোনো সমস্যা আছে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, কারো হয়তো বা কোনো কোশ্চেন নাই। তো ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমাদের প্রথম ডেমো ক্লাস। এরপরে হচ্ছে আমাদের সিরিজ আকারে আরো ডেমো ক্লাস আসবে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য এমব্রায়োলজি ক্লাস আসবে, অ্যানাটমি ক্লাস আসবে, আরো ইন্টারেস্টিং কিছু টপিকে ক্লাস আসবে। আচ্ছা, একজন বলেছে যে দীপ্তি বলেছে বাসার একটা এক্সচেঞ্জার হিসেবে কাজ করে, এটা আরেকবার একটু। হ্যাঁ ভাইয়া, বলছি তো। বাসার একটা এক্সচেঞ্জার হিসেবে কিভাবে কাজ করতেছে দেখেন, আমি আবার একটু ফিগারের মাধ্যমে দেখাই আপনাকে। সাপোজ এটা হচ্ছে আমার বাসার একটা, সাপোজ দিস ইজ বাসার একটা, ঠিক আছে, বাসার একটা। এন্ড এখানে আমার যে ইন্টারেস্টিশিয়াম ছিল সেখানে ছিল 300, 600, 800, 1000, 1200, ঠিক আছে। আচ্ছা, হাবিবার হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ জোহেব, আমি দেখেছি কোশ্চেন করেছে, আমি সেটা অ্যান্সার দিচ্ছি। দেখেন তো বাসার একটা কি করতেছে যখন, ওহো এটা তো রেড কালার দরকার ছিল, আচ্ছা রেড দিয়ে। আচ্ছা, বাসার একটা কি করতেছে যখন আমার এপাশ থেকে ব্লাড আসতেছে, এই ব্লাডের কত, ব্লাডের অসমোলারিটি হচ্ছে 300, এবং এই ব্লাডটা যখন নিচের দিকে যাইতে শুরু করবে তখন এখানেও সে 300 থাকবে, কোনো সমস্যা নাই। কারণ বাইরের সাথেও আছে কত, বাইরে আছে 300, বাইরে এই জায়গাটা আছে হচ্ছে আমার 300, তাহলে এখানে 300 থাকলে আমার কোনো সমস্যা নাই। কারণ বাইরের সাথে ভেতরে সে কি করবে, সে হচ্ছে ইকুইলিব্রিয়াম মেইনটেইন করবে। কিন্তু এই ফ্লুইডটা যখন নিচের দিকে যাওয়া স্টার্ট করবে, তখন সে দেখবে ইন্টারস্টিশিয়ামে কত আছে, ইন্টারস্টিশিয়ামে হচ্ছে অসমোলারিটি 600, এবং 600 যেহেতু আছে তখন সে কি করবে, যেহেতু বাসার একটা সলিউট এবং ওয়াটারের প্রতি সেম পারমিয়েবল, তখন সে কি করবে, তখন সে এখান থেকে ওয়াটার লস করা শুরু করবে। সে ওয়াটারকে বের করে দিবে এবং সলিউটকে ইন করাবে। সলিউটকে ইন কেন করাবে, কারণ তার অসমোলারিটি বাড়ানোর জন্য। এবং অসমোলারিটি তখন এখানে বের হবে 600, আরো নিচের দিকে যাবে, সে আরো ওয়াটার লস করবে, সলিউটকে ইন করাবে, তখন হবে 800,
নিচের দিকে গেলে হবে 1000, তারপর হবে কত 1200। ওকে, যখন সে উপরের দিকে উঠতে শুরু করবে তখন সে আস্তে আস্তে হাইপার অসমোলার এরিয়া থেকে হাইপো অসমোলার এরিয়াতে যাবে, এবং তখন সে কি করবে, তখন সে চিন্তা করবে আমার তো অসমোলারিটি এখন কমানো লাগবে, এবং যেহেতু অসমোলারিটি কমানো লাগবে তখন সে লাস্ট প্রান্তে এসে কি শুরু করবে, সলিউটকে বের করা শুরু করবে, সলিউটকে ধাক্কা দিয়ে বের করে যে তুই যা, আর আমার এখন দরকার ওয়াটার, তাহলে আমি ওয়াটারকে ভেতরে ঢুকাবো। এবং যখন সলিউটকে আমি বের করে দিচ্ছি, ওয়াটারকে বেশি পরিমাণে ভেতরে ঢুকাচ্ছি, তখন ওয়াটারের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ ডাইলিউট হয়ে যাচ্ছে, এবং ডাইলিউট হওয়ার কারণে এই অসমোলারিটি আস্তে আস্তে কমতে থাকবে। অসমোলারিটি 1200 ছিল, তো অসমোলারিটি 1200 ছিল, 1200 থেকে 1000 হবে, 1000 থেকে 800 হবে, 800 থেকে 600 হবে, 600 থেকে আবার কত হবে, 600 থেকে আলটিমেটলি আমার লাস্ট পর্যন্ত 350 পর্যন্ত টিকবে, এবং টেকার পর সে আস্তে আস্তে ভেইনে ড্রেইন করবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে কিভাবে এক্সচেঞ্জ হচ্ছে। এক্সচেঞ্জ হচ্ছে সলিউটের, এক্সচেঞ্জ হচ্ছে সলিউটের। সলিউটের এক্সচেঞ্জটা কি, সলিউটের এক্সচেঞ্জটা হচ্ছে প্রথম এরিয়াতে বাসার একটা, এই এরিয়াতে বাসার একটা সলিউটকে নিজের মধ্যে নিয়ে নিচ্ছিল, কিন্তু যে যখন পরবর্তী এরিয়াতে গেল তখন সে সলিউটকে বাইরে বের করে দিচ্ছে। সো সলিউটের এক্সচেঞ্জ হচ্ছে একবার আমি নিচ্ছি আবার আমি দিয়ে দিচ্ছি। সো দিস ইজ এক্সচেঞ্জ, ওয়াটার এন্ড সলিউটের যে এক্সচেঞ্জ। এবং এই এক্সচেঞ্জের ফলে কি হচ্ছে, আমার ইন্টারস্টিশিয়ামে হাইপারঅসমোলারিটি মেইনটেইন করার জন্য সলিউট দরকার, অনেক পরিমাণ সলিউট, এবং বাসার একটার কাজ যখন প্রায় শেষের দিকে তখন সে সলিউট গুলাকে হাইপারস্টেশিয়ামে ফেরত দিয়ে সে চলে যাচ্ছে। সো এই যে এক্সচেঞ্জ করার মাধ্যমে সে কি করলো, সে হাইপার অসমোলারিটিটাকে মেইনটেইন করলো। দিস ইজ হাউ ভাসারেক্টা অ্যাক্টস। এখন দীপ্তি আপনি কি একটু বলবেন ক্লিয়ার হয়েছেন কিনা, বা আর কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে করতে পারেন। আচ্ছা, নাবিলা এখানে কোশ্চেন করেছে যে অসমোলারিটি ডিক্রিজ হলে 400 থেকে কমে যাবে না, তখন ডিসিটি তে যখন সলিউট লস হবে তখন আগের অসমোলারিটি 400 রাখা হলো কেন, এটা 400 থেকে কমে। আচ্ছা হ্যাঁ, এটা 400 থেকে কমে যাবে, রাখা হলো বলতে আমি এটাকে দেখাই নাই, ঠিক আছে, এটা কিন্তু কমে যাবে, আমি দেখাই নাই তার মানে যে হবে না তা কিন্তু না, ঠিক আছে। আচ্ছা, দীপ্তি সরকারের হচ্ছে ক্লিয়ার, তাহলে হচ্ছে আমাদের আজকে এই পর্যন্তই ছিল, সামনে আপনাদের জন্য আরো ইন্টারেস্টিং ডেমো ক্লাস আসতেছে, এবং আপনারা চাইলে আপনার যে ফ্রেন্ড মেম্বারশিপ নিয়েছিল তাদের কাছ থেকেও ক্লাসের এক্সপিরিয়েন্স গুলো জানতে পারেন, এবং কেউ যদি মেম্বারশিপ নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আমার আজকে লাইভের উপর একটা লিংক দেয়া আছে, আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন, বা হচ্ছে আমাদের ফর্ম আমাদের পেজে মেসেজ করতে পারেন, বা হচ্ছে আমাদের যারা কাজে মেম্বারশিপ কাজের সাথে জড়িত আছে তাদেরকেও নক করতে পারেন। সো আপনার কাছে সবকিছুই ক্লিয়ার, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই বছরের শেষ দিনে সাথে থাকার জন্য, ক্লাসকে সাপোর্ট করার জন্য আবারও ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। রাহাত রুমি বলেছেন লিটল নাজিব, দোয়া করবেন যেন হতে পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।